বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আমরা নবম শ্রেণীর যে অনুশীলনের লগারিদমের ধারা ও প্রয়োগ করতেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা ৬ থেকে শুরু করব। আমরা পূর্বেরগুলো পড়েছি, তোমরা যারা এখনো দেখোনি তারা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। আজ আমরা ৬ থেকে শুরু করব। কেমন? দেখো, এখানে আমরা লগারিদমের ধারা ও প্রয়োগের অঙ্কগুলো মধ্যে ৬ নম্বরটা এখন আমরা দেখব। ৬ নম্বরে কি বলা হয়েছে তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি পাশে থাকবা। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কেমন? দেখো, সেতুর চাচা ৩ বিঘা জমিতে, কয় বিঘা জমি? ৩ বিঘা জমিতে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর ৩০ কেজি জৈব সার প্রয়োগ করে। কি সার প্রয়োগ করে? জৈব সার প্রয়োগ করে। দেখো, প্রতি কেজি সার যদি প্রতি কাঠা জমির উর্বরতা 3% বৃদ্ধি করে, 3% বৃদ্ধি করে, তবে সেতুর চাচার জমির অবচয় বের করো। তাহলে আমরা কি করবো? প্রথমে সেতুর চাচার জমির অবচয় বের করব। তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর তার জমিতে আর কোনো ফসল ফলতো না। ঠিক আছে, দেখো এইটা আমাদের ৬ নম্বরে বলা হয়েছে। তাহলে চলো আমরা ৬ নম্বরটা দেখি, ভোটে করি। কেমন? তাহলে তোমরা একটু প্রশ্নটার দিকে খেয়াল রাখবা এবং কি মাথায় রাখবা। তো জমির পরিমাণ কত? ৩ বিঘা, আর উর্বরতা বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট? ৩%। প্রতি বছর ৩০ কেজি করে জৈব সার প্রয়োগ করে, তাই না? এই কয়েকটা এলিমেন্টই আমাদের আছে। তাহলে চলো আমরা দেখি বোর্ডে। এখানে দেখো, আমরা ধরি প্রথমে ৬ নম্বর। এখানে দেখো, ধরি জমির প্রাথমিক উর্বরতা কত? পি ধরি। কেমন? তারপর দেখো, এখানে উর্বরতা হ্রাসের হার, উর্বরতা হ্রাসের হার কত? R% ধরি। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে যে সেতু চাচার জমির পরিমাণ। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে সেতুর চাচার জমির পরিমাণ কত? ৩ বিঘা। দেখো, ৩ বিঘা আমরা জানি কি ১ বিঘা সমান ২০ কাঠা। ৩ গুণ ২০, তাহলে কি হলো? কাঠা হয়ে গেল। এই যে এখানে সাইড নোট লেখো, ১ বিঘা সমান ২০ কাঠা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, যেহেতু ৭০ কাঠা জমি কত আসে, তাহলে ৬০ কাঠা, এটা আমরা কাঠায় প্রকাশ করে নিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো ৩ বিঘা বা ৬০ কাঠা জমিতে সার দেন ৩০ কেজি। এখানে আমরা লিখতে পারি যে ৩ বিঘা বা এত কাঠা জমিতে সার দেন 30 কেজি। সুতরাং তাহলে ১ কাঠায় কত দেয়? ভাগ করো। দেখো, এটা যদি আমরা কাটি তাহলে কত আসে? হাফ। এটা যদি ভাগ করলে 2 আসে, উপরে 1 আসে। ঠিক আছে, তাহলে এত কেজি, হাফ কেজি। বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে আছে আবার যে ১ কেজি সার জমির উর্বরতা বৃদ্ধি করে কত? 3%। তাহলে সুতরাং হাফ কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি করবে কত? তাহলে দেখো, এখানে আছে কত? 3%, তাই না? 3% এটারে হাফ দ্বারা যদি আমরা কাটি তাহলে আসতেছে কত? এটা তো ভাগ করো, তাহলে আসতেছে 1.5, তাই না? ১-এর অর্ধেক কত আছে? 1.5 আছে। 1.5 দাও, এত পার্সেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো, এত পার্সেন্ট যদি হয়, তাই না, তাহলে সার প্রয়োগ না করলে জমির উর্বরতা প্রতি বছর কমে যেত কত? সুতরাং আমরা তাহলে বলতে পারি কি, তাহলে সার
প্রয়োগ, দেখো সার প্রয়োগ না করলে জমির উর্বরতা প্রতি বছর এত পার্সেন্ট কমে যেত। তাহলে প্রতি বছর কমে যেত কত, আর এটি হলো কি, সুতরাং এটি হলো জমির কি অবচয়। বুঝতে পারছো? তাহলে তাহলে জমির অবচয় কত, এই যে 1 এত পার্সেন্ট, ঠিক আছে, এই 1.5% কি জমির অবচয়। ঠিক আছে, তাহলে আমরা একটু বের করে দেখাই অবচয় হার। সুতরাং দেখো এখানে আমরা অবচয়টা যদি এখানে দেখাই, অবচয় 1.5 ইন্টু, যেহেতু হার বের করতে বলছে আমাদের 1.5 রে 100 দ্বারা ভাগ করো, তাহলে সমান সমান তুমি পেয়ে যাবে 0.015। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের অবচয়ের হার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখন আমরা বের করব যে শূন্য জমিতে কতটুক, দেখো অবচয় বের করার পর আমরা অবচয় বের করছি, তারপর যদি আবার বলছে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পর জমিতে আর কোনো ফসল হতো না। তাহলে দেখবো আমরা কত বছর পর আর জমিতে ফসল হতো না। চলো দেখি কত বছর পর আর ফসল না হয়। দেখো আবার ধরি টি সময় পর জমিতে ফসল হবে না, কেমন? তাহলে টি সময় পর উর্বরতা পিটি সমান সমান 0। আমরা জানি, আমরা যে অবচয়ের সূত্রটা জানি সেটা আমরা অ্যাপ্লাই করি এখন। অবচয় দেখো P1 সমান সমান P1 আর এখানে দেখো T। তাহলে এখন দেখো, আচ্ছা ওখানে যে আমরা অবচয় বের করছিলাম তোমাদের মনে আছে, এখানে দেখো অবচয় যে আমরা আর দ্বারা প্রকাশ করছিলাম, এই অবচয়টা আমরা এখানে লিখে নিই। আর সমান সমান হলে কত বেরিয়েছে, 0.015। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা মানটা অ্যাপ্লাই করব। উভয় পক্ষে যদি আমরা দেখো পিটি দ্বারা ভাগ করি, তাহলে দেখো এখানে কত আসে, এখানে পিটি দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে আমাদের এখানে থাকে হলে তোমার 0, আর এখানে থাকে এত আই আর টি। তাহলে দেখো আমরা এটা এখানে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে এসো, এটা 0 দাও। তাহলে এখন দেখো আমরা যদি এটা এভাবে নেই তাহলে এটা কি দাঁড়ায়, এখানে যদি আমরা টি রাখি তাহলে এখানে দাঁড়ায় লগ, এখানে দেখো আমাদের দাঁড়াতেছে হইলো, আচ্ছা আমরা মানগুলো একটু বসাই নিতে পারি। আচ্ছা মানগুলো বসাই তারপর করি, একটু খেয়াল করো। এখানে দেখো বা আর এর মান কত, 0.15 এত টি, তো এতে সুবিধা হবে। দেখো 1 যদি 1 এর আমরা এটা বাদ দিই তাহলে থাকতেছে কত আমাদের 0.985 টি 0। এখন দেখো এটা টি যদি আমরা এখানে রাখি তাহলে সে লগ 985, ঠিক আছে, এইটাকে পাওয়ার এত থাকে। তাহলে দেখো এটার উপর যেটাই থাকুক সেটাকে 0 হয়, 0 আসে। তাহলে দেখো এখন আমাদের আর্গুমেন্ট অনুযায়ী এটা কিন্তু আমরা আর্গুমেন্ট লাগালাম, তাহলে লগ দেখো লগ এর আর্গুমেন্ট, এটা বাংলায় লিখে দিই, আর্গুমেন্ট 0 হতে পারে না। লোকের আর্গুমেন্ট কি হতে পারে না, 0 হতে পারে না। অতএব জমির, দেখো অতএব জমির উর্বরতাকে 0 হওয়া সম্ভব
নয়। কেমন? সুতরাং সেতুর চাচা জমিতে সার প্রয়োগ না করলেও জমির উর্বরতা কি শূন্য হবে এমনটা সম্ভব নয়। কেমন? আমাদের দেখো এটাই ছিল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা অবশ্যই জানাইবা। তো আমরা চলো তাহলে নেক্সট দেখি। দেখো এখানে 7 নম্বর বলা হয়েছে 1918 সালে জুলাই মাসে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। দেখো রিক্টার স্কেলে তার মাত্রা 7.6 এবং 1997 সালে 22 নভেম্বর চট্টগ্রামের যে ভূমিকম্প সংঘটিত হয় যার মাত্রা 6.0 রেকর্ড করা হয়। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রাম ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী? দেখো এটা আমাদের কত গুণ বেশি শক্তিশালী এটা আমরা আগে পূর্বের ইয়েতে করেছি, ভিডিওগুলো করেছি, তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নিবা। তো চলো আমরা 7 নম্বরটা এই অঙ্কটা করে দেখি। তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তোমরা অবশ্যই আমার সাথে যখন আমরা অঙ্ক করি তখন বই নিয়ে বসবা এবং খাতা নিয়ে করতে থাকবা, দেখবা ইনশাআল্লাহ তোমরা খুব সহজে পেরে যাচ্ছ। তো চলো এটা নিয়ে আমরা বোর্ডে যাই। কেমন? এখানে দেখো আমরা যে 7 নম্বরটা করব, এখানে প্রথমে 7 নম্বরটা আমাদের কি বলা হয়েছে যে, তাহলে আমরা প্রথমে ধরি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা সমান I সমান S। দেখো তারপরে এবং চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা I সমান C। ঠিক আছে, দুইটা দিলাম। এখন দেখো আমরা প্রশ্ন মতে বের করে নিই। দেখো প্রশ্ন মতে বা শর্ত মতে যেটা খুশি লিখতে পারো। প্রশ্ন মতে তাহলে এখানে দেখো আমরা যেটা সূত্র অবশ্যই জানি যে log 10। এখানে দেখো প্রথমে শ্রীমঙ্গলেরটা আমরা বের করব। প্রথমতে দেখো S, এখানে দেখো S বড় হাতের এত সমান এখানে কত আছে এত, এটা সমীকরণ নম্বর 1 দাও। এবং চট্টগ্রাম যেটা আছে এটা দেখো IC S দাও, এটা সমান আছে তোমাদের 6 সমান 0, এটা 2 নং দাও। তাহলে দেখো 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করব আমরা। 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো এটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এইটা আগে আমরা লিখব log 10। দেখো এখানে I S, এখানে S ইনটু, আচ্ছা এটা না, এখন বিয়োগ যেহেতু তাহলে এটা দিতে হবে। আমাদের কত আছে log 10 IC বাই S। ঠিক আছে, এখানে দেখো 7.6 বিয়োগ 60। এখানে দেখো এটা আমরা ভাঙাবো। এখানে দেখো log 10 তাহলে থাকতেছে কত IS। এখানে দেখো যেহেতু ভাগ তাহলে এটা বিয়োগ হবে log 10 এখানে S। এখন দেখো এই মাইনাস চিহ্ন দাও, এটা মাইনাস চিহ্ন। এখন দেখো এটা আমরা ব্র্যাকেট দিয়ে ভাঙাই log 10। এখানে দেখো IC, এখানে বিয়োগ log 10 S। এখন দেখো এটা যদি তুমি বিয়োগ করো তাহলে দাঁড়াইতেছে 1.6, তাই না? এখন দেখো এটা আমরা ব্র্যাকেটে ফার্স্টে উঠাই দেব log IS বিয়োগ log 10 S। এখানে দেখো এটা যদি উঠাই দেই log IC, এই মাইনাস আর এই মাইনাস কি যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে log 10 S সমান এত 6। এখন দেখো এটা কি আছে, এটাও S, এটা প্লাস
এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এখন কাটা যাচ্ছে, কাটা যাওয়ার ফলে থাকতেছে কত এখানে log 10 is, আর এখানে থাকছে কত তোমার মাইনাস log 10 ic, ঠিক আছে। এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমরা এটা নামাইতে পারি কি, যে এখানে দেখো যেহেতু লগ আমাদের দুইটা আছে, কেমন, তাহলে লগ দুইটা থাকার ফলে আমরা এটাকে কি করতে পারি, অনায়াসে এইভাবে লিখতে পারি log 10 উপরে যাবে i s আর নিচে থাকবে i c, আর এখানে থাকবে 1 - 6, কেমন। তাহলে এখন দেখো এখানে যদি তুমি লগ সরাই দাও তাহলে থাকতেছে কত i c i s, আর এখানে থাকতেছে কত i c সমান 1.6, ঠিক আছে। এখন দেখো এইটা যদি তুমি গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে তাহলে এখানে কত আসবে একটাবার একটু ভালো করে লক্ষ্য করো। তো দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তারপর দেখো আমরা যদি এটা এখানে রাখি log 10 এটা দেই ইনটু ic দেই, তাহলে দেখো এখানে দাঁড়ায় is, আমরা যদি এখানে 10 রে এভাবে কভার করি, এখানে ক্যালকুলেটর একটু দেখো, আমি তোমাদের ক্যালকুলেট করে দেখাচ্ছি। এখানে দেখো 10 নামাও, তারপরে উপরে 1.6 দাও, তাহলে দাঁড়াতেছে কত আমাদের 3981 ইনটু ic, ঠিক আছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, দেখা যাচ্ছে ক্যালকুলেটরে। দেখো এইভাবে তোমরা এটা করে নিবা। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি অতএব শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের চেয়ে এত গুণ বেশি ছিল, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আজ আমি ক্লাসটা বাড়াতে চাচ্ছি না, তো সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।